আমরা আপনাদেরকে নোটিশ করেছিলাম যে আজকে আমরা ফেসবুক লাইভে আসব, জয়েন্টলি আসবো। আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন জয়েন্টলি বলতে কি বোঝান। এই প্রশ্নের উত্তর আমি দিইনি। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ, যেটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, সেই মঞ্চ থেকে আসার কথা। এখন যে বিষয়টা বলার, সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ ফেসবুক লাইভ করছে। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের একজন সদস্য, একনিষ্ঠ সদস্য। সেই হিসাবে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করব, বলবো, আপনারা একটু ভালো করে বুঝবেন। আমরা যে কারণে আজকে এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে ইপিএফ কে কেন্দ্র করে আমরা 2017 সালে আমরা একটা মামলা করি ব্যাকলগ পাওয়ার জন্য। একদম 1997 সাল থেকে কারেন্ট অর্থাৎ 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়ার জন্য আমরা ব্যাকলগ পাওয়ার জন্য মামলা করি। সেই মামলায় আমরা 2019 সালে জয়লাভ করি। 21-এ গিয়ে আমরা ডিভিশন বেঞ্চে জয়লাভ করার পর আমরা এটাকে সার্বজনীন করি। মানে সকলের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে আমরা পরিষ্কার করে বলি যে এই মামলা আমাদের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আপনারা অকাতরে সাহায্য সহযোগিতা করেছেন, যার ফলে আমরা ইপিএফ এর সুপ্রিম কোর্ট থেকে মামলা আমরা রাজ্য প্রকল্প দপ্তরের যে এসএলপি স্পেশাল লিভ পিটিশন, সেটাকে খারিজ করিয়ে আমরা কলকাতা হাইকোর্টে কোর্ট অফ কন্টেম্পটের দাঁড় করাই। ইন দ্য মেন টাইম ছলনার আশ্রয় নেয়। সেই ছলনার আশ্রয়ে রাজ্য প্রকল্প দপ্তর ফার্দার 2023 সালে যখন কোর্ট অফ কন্টেম্পট চলছে, সেই 2023 সালে তারা আবার নতুন করে লেবার কমিশন থেকে এক্সামশন নিয়ে আসেন, যার ফলে কোর্ট অফ কন্টেম্পট মামলা ব্যাহত হয়। আমরা এই মামলাটাকে ফ্রিজ করে রেখে, ফ্রিজ বলতে ঠান্ডা ঘরে পাঠিয়ে, আমরা যে মামলার দৌলতে রাজ্য প্রকল্প দপ্তর আমাদের টাকা তুলে নেয়, 4টে ডিস্ট্রিক্ট থেকে তুলে নেয়, সেই টাকাটা ফেরত করে নেয়, আমরা সেই অর্ডারের এগেনিস্টে চ্যালেঞ্জে যাই কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় জাস্টিস রাজা বসু রায় চৌধুরী, তিনি আমাদেরকে জাজমেন্ট দেন আমাদের পক্ষে। তারপরেতে আমরা ডিভিশন বেঞ্চে, রাজ্য প্রকল্প দপ্তর ডিভিশন বেঞ্চে যান এবং ডিভিশন বেঞ্চে গিয়ে তারা আমাদেরকে হারিয়ে দেন এবং যে গ্রাউন্ডে তারা হারান সেই গ্রাউন্ডে আমাদের হারার কথা নয়। তাহলে হারলাম কেন? এই কেন কথাটার উত্তর আমরা এই প্ল্যাটফর্মে দিতে পারছি না, কারণ সেটা বলা সঙ্গত হবে না, এটা বুঝে নেবেন আপনারা। ফলত আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কথা চিন্তা ভাবনা করে, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের অনুরোধে এই মামলাটাকে, অর্থাৎ ইপিএফ এক্সামশন মামলা, তাহলে আমি দুটো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করলাম। একটা হচ্ছে ইপিএফ মামলা, যেটা মেন মামলা,
ইপিএফ দেব না বলে আর একটা মামলা, সেটা হচ্ছে ইপিএফ এক্সামশন মামলা। তাহলে একসঙ্গে দুটো মামলা আমরা লড়ছি এখন। একটা মামলা কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে কলকাতা হাইকোর্টে কোর্ট অফ কন্টেম্পটের জন্য ফ্রিজ হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না ইপিএফ এক্সামশন মামলায় আমরা সুপ্রিম কোর্ট থেকে উইনার না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই মামলাটা ফ্রিজ হয়ে থাকবে। তাহলে এই মুহূর্তে আমাদের হাতে দুটো মামলা, একটা হচ্ছে ইপিএফ এক্সামশন মামলা, একটা হচ্ছে ইপিএফ ব্যাকলগ মামলা। দুটোকে আলাদা করে একসঙ্গে করে দেখবেন না। তাহলে আপনারা যে অর্থ সাহায্য আমাদেরকে করেছিলেন, সেই মামলায় আমরা ডিভিশন বেঞ্চ পর্যন্ত ইপিএফ এক্সামশন মামলাকে টেনে নিয়ে গেছি। অর্থাৎ আপনারা যে সমস্ত টাকাগুলো দিয়েছিলেন, অর্থাৎ প্রায় 18 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকা থেকে আমরা দুটো মামলা, একটা সুপ্রিম কোর্ট থেকে ফেরত নিয়ে এসেছি, যা উইন করে এসেছি, আর একটা সুপ্রিম কোর্টে যাচ্ছে এই পর্যন্ত। ইন দ্য মেন টাইম আমাদের নিজেদের যে সমস্ত বন্ধু বান্ধব আমরা যারা ছিলাম তারা এবং রাজ্যের যে সর্বশিক্ষা মিশনের এমপ্লয়িজ ফেডারেশন, তাদের পক্ষ থেকে, আমাদের বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে মনোরঞ্জন দা, কিছু সকলে মিলে কালেকশন করে আমরা 75,000 টাকা মতো আমরা এই মামলায় সুপ্রিম কোর্টের লয়ারের কাছে আমরা ট্রান্সফার করেছি। তার রেকর্ডও রয়েছে, সেই ট্রান্সফারের রেকর্ড। সুতরাং স্বচ্ছতার নিরিখে আমরা আপনাদেরকে এটাকে দেখাতে পারবো। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক বৃন্দ, পার্শ্ব শিক্ষিকা বৃন্দ প্রত্যেকের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা পূর্বের মতো, পূর্বে যেমন করে আপনারা আশীর্বাদ করেছেন আমাদের এই ইপিএফ মামলায়, আমার দৃঢ় বিশ্বাস এই মামলাতেও আপনারা তেমন করে সাহায্য সহযোগিতা করবেন। আসলে এখানে আমাদের একার পক্ষে বা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষে এই মামলা আপনাদের সহযোগিতা ব্যতী রেখে লড়াই করা সম্ভব নয়। যদি এই লড়াইটা আমরা না দিতে পারি আর্থিক কারণে, তাহলে জানবেন আমি ভালো বলছি, ঠিক বলছি, বেঠিক বলছি, কি ন্যায় বলছি, অন্যায় বলছি, সেটা পরবর্তীতে বিচার্য বিষয়, পরবর্তীতে প্রমাণিত সত্য হিসেবে দাঁড়াবে যে আমরা অনেক ভুল করে ফেলেছি। এই যাতে করে এই আমরা অনেক ভুল করে ফেলেছি এই কথাটা যাতে আপনাদেরকে না বলতে হয়, সেই জন্যই আপনাদেরকে বলা। আমাদের প্রতিপক্ষ, বিরোধী পক্ষ বলুন, যাই বলুন না কেন, অনেকে বলবে যে আমরা এটাকে আবার একটা নতুন সোর্স অফ ইনকাম হিসেবে, আমি দেখতে পাচ্ছি বলছে সোর্স অফ ইনকাম হিসেবে নিচ্ছেন। না, আমাদের সোর্স অফ ইনকামের প্রয়োজন নেই। প্রয়োজনে যারা বলবেন দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে আসুন। মামলা পরিচালনার দায়িত্ব আমরা নিচ্ছি, আর্থিক দায়িত্ব পালন করার দায়িত্ব আপনারা নিন, অসুবিধা কিচ্ছু নেই আমাদের। আপনারা সব কিছুতেই মনিটরিং করুন, কোনো অসুবিধা নেই। আমরা চাই এই এসএলপি অর্থাৎ আগামীকালকে যে মামলাটা মানে সুপ্রিম কোর্টের 4 নম্বর কোর্টে 029603 এসএলপি নাম্বার অফ 2024, এটা লড়াই হবে 4 নম্বর কোর্টে। সুতরাং আপনারা নিজেরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে, সুপ্রিম কোর্টের যে লাইভ স্ট্রিমিং হয় সেখানে গিয়ে আপনারা দেখবেন যে আমাদের যিনি আবেদা মুজাহিদ, যিনি অ্যাডভোকেট অন রেকর্ডস আছেন, তিনি দাঁড়াবেন কালকে, এবং তার সঙ্গে সঙ্গে জয়েব হোসেনও দাঁড়াবেন, আপনারা দেখতে পাবেন। সুতরাং এখানে লুকোছাপার কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই লড়াইয়ে এনি হাউ এনি কস্ট আমাদেরকে জিততে হবে এবং আপনাদের মুখে আমাদের ঔজ্জ্বল্য হাসি ফোটাতে হবে। এটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিবারের স্বপ্ন, পারিবারিক স্বপ্ন, সেই স্বপ্নটা এবং আমাদের যে আগামী ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম যারা এই একদম কি বলবো অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে চলেছি, এই অনিশ্চিত ভবিষ্যৎ থেকে যাতে আমাদেরকে রক্ষা করতে পারি, তার জন্য আমরা আপনাদের কাছে নিবেদন করছি। আপনারা জানেন এই মামলাটা আমরা সম্ভবত আগস্টে আমরা জয়লাভ করেছি, হেরেছি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে 31শে আগস্ট, সম্ভবত 31শে আগস্ট না জুলাই, 30শে জুলাই সম্ভবত, না? হ্যালো,
জুলাই জুলাই হ্যাঁ জুলাই 30 জুলাই আমরা হেরেছি এই মামলাটা। তো এতদিন ধরে আমরা যাইনি কেন এসএলপি করতে, সেই বিষয়টাও আপনাদেরকে পরিষ্কার করা ভালো। আপনারা অনেকেই আমাদেরকে রিপোর্ট করেছিলেন, অনেকেই বলেছিলেন যে আপনারা অন্ততপক্ষে আর কেস কাবাড়ি করবেন না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন তো আবেদন নিবেদন ভূত ভবিষ্যৎ মানে সমস্ত দিক থেকে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে আমরা দেব না, আমরা পারছি না। এই যে নানান অজুহাত, হয়ে যাওয়া অর্ডার, হয়ে যাওয়া সবকিছু, অথচ এখনো হলো না। পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যতে শিখে কোনো কিছু ছিঁড়ল না, এটা অনেকেই দায় দেবেন, আমাদের উপর দায় দেবেন। যাতে দায় না দিতে পারেন তার জন্যই কিন্তু আমরা এই লড়াইটাকে মানে ডিলেড প্রসেস আমরা গ্রহণ করেছি। এবং আপনাদের বলার যে মান্যতা, সেই বলার মান্যতা আমরা দেখেছি, আপনাদের সম্মানটা আমরা রেখেছি। ফলে আপনাদের এই জায়গাগুলো আমরা উপলব্ধি করেছি, উপলব্ধি করার ফলে আমরা ডিলেড প্রসেস নিয়েছি। এবং আমাদের যে অ্যাডমিশন, অর্থাৎ আমরা যে এসএলপি করেছি তা 9/12/2024 মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপ্লিক্যান্ট হয়, অ্যাপ্লিক্যান্ট হিসেবে আমরা যাই এবং সেখানে আগামীকালকে অর্থাৎ 16/12/2024 আগামীকাল 4 নম্বর কোর্টে 28 নম্বর আইটেম হিসেবে আগামীকালকে রান করছে। এবং আশা করছি আমরা কালকে অ্যাডমিশন পাবো সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের আমরা অ্যাডমিশন নিয়ে আগামী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ আমরা তৈরি করতে সক্ষম হব। আপনাদের সাহায্য সহযোগিতা পূর্বে যেমন করেছেন ঠিক তেমন করেই এবারও করবেন, এই দৃঢ় বিশ্বাস আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার প্রারম্ভিক মুখবন্ধ সেই প্রারম্ভিক মুখবন্ধ শেষ করছি।